আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পঞ্চ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যর অনুশীলনী সমাধান। পৃষ্ঠা নম্বর হচ্ছে 29। তো চলো আমরা দেখি একে একে শুরু করি। দেখো, প্রথমে রয়েছে নিজে করি একে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। দেখো এখানে কত রয়েছে। এক নম্বরে বলছে 12 বিয়োগ 7 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো গুণন 2 মাইনাস 2 ইকুয়াল টু কত। এখানে আমাদের হিসাব করে দেখতে হবে কত আসবে। আমরা আমরা গুণনের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জানি যে গুণ আর ভাগ থাকলে সেগুলোর কাজ আগে করতে হয়, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, এবং যদি ব্র্যাকেটের কাজ থাকে প্রথমেই করতে হয় প্রথম ব্র্যাকেটের কাজ। তো চলো আমরা এটা রাফ দেখে নেই। দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। দেখো এখন এই পাশেগুলো আমরা কোনো পরিবর্তন না করে যা আছে হুবহু বসিয়ে দিব। এরপরে দেখো কি রয়েছে এখানে, গুণন এবং বিয়োগ। আমরা জানি কি গুণন এবং বিয়োগের ক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হয়? গুণনের কাজ। তাহলে আমরা গুণনের কাজ করেছি 5 দুগুণে 10 এবং মাইনাসের 2 যেমন আছে তেমনি বসিয়ে দিয়েছি। এখন শুধু একটা চিহ্ন আছে বিয়োগ। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 8। তাইলে আমাদের এক নম্বরের উত্তর হচ্ছে খ, 8। দেখো 2 নম্বর রয়েছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। এটা আমরা কিভাবে বের করব? দেখো কতগুলো 50 টাকা মিলে 2000 টাকা হয়। সেক্ষেত্রে আমরা 2000কে 50 দিয়ে ভাগ করব। 50 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2000কে 50 দিয়ে ভাগ করলে প্রথমে 4 বার যায়, 4 বার দিলে কত হয়? 4 50-এ 200। তাহলে কাটাকাটি করলে শূন্য থাকে, শূন্য নিয়ে আসলাম। 50 শূন্যের মধ্যে কয়বার যায়? 0 বার যায়, শূন্য দিয়ে অঙ্ক শেষ। অথবা তোমরা আরেকটা নিয়ম আছে যে দুটি অঙ্ক মিলে যদি শূন্য আসে সেক্ষেত্রে পরের শূন্যগুলো শুধু ফলের সাথে যোগ করে দিতে হয়। তাহলে কত আসবে? 40। দেখো তাহলে 2 এর কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? 40টি 50 টাকার নোট মিলে হয় 2000 টাকা। দেখো 3 নম্বর রয়েছে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? দেখো 32 টাকা দিয়ে 4টি কলম কিনেছে। তাহলে যেহেতু আমাদের 15টা বের করতে বলছে, তাহলে প্রথমে আমরা একটা কলমের দাম বের করব। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো দেখো 4টি কলমের দাম যদি 32 টাকা হয় তাহলে একটি কলমের দাম কত? দেখো 4টের দাম 32 হলে একটির দাম অবশ্যই কম হবে। তাহলে ভাগ, কম হলে ভাগ হয়। 32 ভাগ 8 টাকা সমান সমান 8 টাকা। তাহলে আমাদের এখন কতগুলা বের করতে বলছে? দেখো 15টি কলম কিনতে কয় টাকা লাগবে। তাহলে আমরা একটি কলমের সাথে 15টি কলমের দাম গুণ করব। তাহলে 15 গুণন 8 120 টাকা। তাইলে আমাদের 3 নম্বরের উত্তর হচ্ছে 120 টাকা। দেখো 4 নম্বর রয়েছে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? দেখো এখানে 3 আর 4 প্রায় একই রকম। 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 12টি, তাই না? তার মানে আমরা কি বলতে পারি যে 12টি পেন্সিলের দাম 48 টাকা। দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করতে পারো? দেখো এই যে আমরা জানি 1 ডজন 12টি, তাহলে 12টি পেন্সিলের দাম 48 টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম দেখো 12টির দাম 48 টাকা হলে একটির দাম অবশ্যই কম হবে, আর কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে 48 ভাগ 12 কত হয়? 4। তাহলে আমাদের কয়টার কথা বলছে? এখন আমরা 8টার দাম বের করতে বলছে। তাহলে 8টি পেন্সিলের দাম 8 রে 4 দিয়ে গুণ দিলে 4 8 32 টাকা। তাহলে উত্তর কত হবে? 32 টাকা। আমাদের যদি বলতো 8টির পরিবর্তে 10টি বের করতে, তাহলে এখানে শুধু 8-এর পরিবর্তে 10 দিতাম, তাহলে আমাদের জাস্ট সেটাই উত্তর হইতো। আশা করি তোমরা বুঝছো। দেখো এরপরে কি রয়েছে 5 নম্বর, 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা 334টি আমকে 15 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগ করতে পারো আশা করি। দেখো ভাগ করলে 15 দিয়ে 334কে ভাগ করব, ভাগ করলে ভাগফল আসে 22
এবং ভাগশেষ আসে 4। আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে কয়টি আম অবশিষ্ট থাকবে। দেখো ভাগফল মানে কি? ভাগফল 22, তার মানে প্রত্যেকে 22টা করে আম পেয়েছে। পাওয়ার পরও 4টা আম অবশিষ্ট রয়েছে। যদি এখানে শূন্য থাকতো তার মানে কোনো আম অবশিষ্ট থাকতো না। তো যেহেতু 4 ভাগ শেষ রয়েছে তার মানে এতগুলো আম অবশিষ্ট রয়েছে, তাইলে ভাগ করে দিলে 4টি আম অবশিষ্ট থাকবে। দেখো 6 নম্বর, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর। 10 বছর পর মাতার বয়স কত হবে? দেখো মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে কি? কন্যার বয়স যদি 10 বছর হয় তাহলে মাতার বয়স 10কে 3 দিয়ে করলে 30, তার মানে 30 বছর। দেখো এখানে তাহলে আমরা অঙ্কটা এটা কিভাবে করব? দেখো কন্যার বয়স দেওয়া 15 বছর আর মাতার বয়স হচ্ছে কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমরা ওইটা সহজ নিয়মে করতে পারি। দেখো মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে কন্যার বয়স 15 বছর, মাতার বয়স 15 গুণন 3, যেহেতু কন্যার বয়সের 3 গুণ তাই 15 গুণন 3, 3 15 45 বছর। আমাদের বলছে 10 বছর পর মাতার বয়স কত? 10 বছর, তার মানে শুধু 10 যোগ করব। 10 বছর পর মাতার বয়স 45 যোগ 10 বছর সমান সমান 55 বছর। দেখো তাহলে গ নম্বর 55 বছর। আশা করি এখানে 10-এর পরিবর্তে 20 দিলেও তোমরা পারবে, অথবা এখানে কন্যার বয়স 5 গুণ করে দিলেও তোমরা পারবে। তারপরে দেখো 7 নম্বরে 5 গুণ 6 ভাগ 2, একটা ভাগ খালি ঘর, 6 গুণ 6 মাইনাস 6। গাণিতিক বাক্যটি ফাঁকা ঘরে নিচের কোন চিহ্ন বসবে? অর্থাৎ এটা দুইটা হিসাব করলে সমান হবে না কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা চলো রাফ করি। দেখো 7 নম্বর 5 গুণ 6 ভাগ 2। আমরা গুণ আর ভাগের ক্ষেত্রে কোনটার কাজ আগে করি? তোমাদের বই অনুযায়ী নিয়ম হচ্ছে যে যেটা বাম পাশে থাকে সেটার কাজ আগে করতে হয়। তো এখানে একটা কাজ করলেই হয়, সমস্যা নেই। দেখো গুণ আর ভাগের মধ্যে আমরা এখানে ভাগের কাজটা আগে করেছি। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তারপরে 3 5 15, অথবা তোমরা যদি আগে বাম পাশ থেকে করো, দেখো 5 6 30 আর 2 দিয়ে ভাগ করলে 15, একই ফল আসে। আর এই পাশে গুণ আর বিয়োগের ক্ষেত্রে কোনটা করা লাগে? আগে গুণের কাজ করতে হয় তারপরে বিয়োগের কাজ। তাহলে 6 6 36 বিয়োগ 6 সমান 30। দেখো 15 আর 30-এর মধ্যে বড় কে? বড় হচ্ছে এটা, লেস দ্যান ইকুয়াল, তার লেস দ্যান। তাহলে যেটা বড় সেটার দিকে হচ্ছে 2 কাল থাকে আর যেটা ছোট সেখানে 1 কাল থাকে। আমি এইভাবে মনে রাখি, তোমরা রাখতে পারো। চিহ্নটা ক নম্বর, যেটা লেস দ্যান। 8 নম্বর রয়েছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্য কি? আমরা জানি কি যে বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যায় না বা দেখে বোঝা যায় না সেটাকেই বলে হচ্ছে খোলা বাক্য। তাহলে এখানে দেখো সবগুলার মান দেওয়া আছে, তার মানে তো সেগুলো খোলা বাক্য না, আমরা সত্য না মিথ্যা বুঝতে পারতেছি। শুধুমাত্র খ নম্বরে একটা ক আছে, মানে অজানা রাশি আছে। অজানা রাশি থাকার মানে সেটাই হচ্ছে খোলা বাক্য। তাহলে খ নম্বর উত্তর, ক যোগ 4 সমান সমান 16। আশা করি তোমরা এখানে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনোটা না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আমরা এখন 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে একটা টাকের অঙ্ক রয়েছে। দেখো ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে কি বলছে? ক সংখ্যক টেনিস বল, কতগুলো টেনিস বল? ক সংখ্যক, এবং একটি টেনিস বলের মূল্য 26 টাকা। আমরা চলো সমাধানটা দেখি কিভাবে করব। দেখো এখানে কি বলছে যে একটি টেনিস বলের মূল্য 26 টাকা, সে কতগুলো টেনিস বল কিনছে? দেখো ক সংখ্যক, তাইলে এটাকে আমরা কি, সুতরাং ক সংখ্যক টেনিস বলের মূল্য, তাহলে যেহেতু একটির মূল্য 26 তাহলে ক সংখ্যক মানে আমরা জানি না,
সেক্ষেত্রে দাম আরো বেশি হবে, তার কারণে গুণ। তাহলে 26 গুণন ক টাকা। তাহলে ক এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যার কারণে আমরা এখানে গুণ করছি। তো তাহলে আমরা এখানে এরকম করেও রেখে দিতে পারি, অথবা 26 ক টাকা। তাইলে মোট হলো কত? 26 ক টাকা। এবং আরো কি বলছে যে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। তাহলে এখানে একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। দেখো আবার লিখেছি যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। সে কতগুলো কিনছে? 4টি ক্রিকেট ব্যাট। তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য, তাহলে অবশ্যই এখানে গুণ হবে 180 গুণন 4 সমান সমান 720 টাকা। তাইলে দেখো আরো কি বলছে এখানে যে ক সংখ্যক টেনিস বল, সেটা আমরা দাম বের করেছি, এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। এই যে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত? 720 টাকা। একত্রে মানে যোগ, একত্রে খ টাকা। তাহলে এখানে বলছে সবগুলোর মূল্য একত্রে খ টাকা। তাহলে গাণিতিক ব্যাখ্যা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একত্রে মানে তো যোগ, তাহলে 26 ক যোগ 720 সমান সমান খ। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর, গাণিতিক ব্যাখ্যা প্রকাশ। দেখো 2 রয়েছে, খ এর মান নির্ণয় করি যখন ক এর মান 8। 2 এর 2 1 হতে পাই, 1 হতে আমরা কি পাই? যে গাণিতিক বাক্যটি 26 ক যোগ 720 সমান সমান খ, এটা আমরা ক হতে পেয়েছি। তাহলে ক সমান সমান 8 হলে তাহলে আমরা কি করব? শুধু এই ক এর জায়গায় 8 বসাবো। 26 গুণন 8 যোগ 720 সমান সমান খ। তাইলে এখন কি করতে পারি? দেখো 26 এর সাথে আমরা কি জানি, গুণ আর যোগ থাকলে কিসের কাজ আগে করতে হয়? গুণের কাজ। তাহলে 26 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 208 যোগ 720 সমান সমান খ। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 928 সমান সমান কত? সুতরাং খ 928 টাকা। এখানে তোমরা উত্তর লিখে দিতে পারো যে ক যদি 8 হয় তাহলে খ সমান সমান 928। দেখো এখন আমরা 3 নম্বর সমাধান করব। ক এর মান নির্ণয় করো যখন খ 1032। তাহলে আমরা আগের মতোই, ওটার মতোই সেম 3 এর 1 হতে পাই। গাণিতিক বাক্যটি 26 ক যোগ 720 সমান সমান খ। তাইলে এখন খ সমান সমান 10,032 হলে 26 ক যোগ 720 সমান সমান 10,032, অর্থাৎ শুধু খ এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে এখন কি করব? দেখো যেহেতু আমরা ক এর মান বের করব, তাহলে যার মান বের করব তাকে আমরা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব। তাহলে দেখো 26 ক যোগ 720, তাহলে এখানে দেখো যোগ 720 আছে, তাহলে আমরা ওকে বাম পাশে রেখে দিলাম। এখন যখন 720 কে সমানের এই পাশে আনবো, তার মানে পক্ষান্তর করতেছি। পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ হয়, আর গুণ থাকলে কি হয়? গুণ থাকলে ভাগ হয়ে যায়। তো আমরা সেই নিয়ম ফলো করে এখানে করছি। দেখো 26 ক সমান সমান 1032 মাইনাস 720। 26 ক সমান সমান বিয়োগ করলে হয় 312। তাহলে দেখো 26 ক, এখানে ক গুণ আকারে আছে, কোনো চিহ্ন মাঝখানে না থাকার মানে হচ্ছে সেটা গুণ আকারে থাকে। অথবা তোমরা এখানে গুণ দিয়ে লিখেও নিতে পারো, ইচ্ছা তোমাদের, কোনো সমস্যা নেই, খাটা দিব না স্যারে। তো আমরা ক আলাদা করে রাখলাম যেহেতু কর মান বের করব। তাহলে এতকে ভাগ 26, ওই ভাগটা তুমি নিচেও লিখতে পারো, যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো এই কারণে পাশাপাশি লিখলে ভালো হয়, ভাগ 26। তবে 26 আগে দিয়ে 312 পরে দিলে হবে না, সেক্ষেত্রে কাটা দিব। তো আমরা ভাগে বড় সংখ্যা আগে রাখবো, 312 ভাগ 26। তাহলে ভাগ করলে কত হয়? ক সমান সমান 12। তাহলে সুতরাং খ সমান সমান 1032 হলে ক 12। তো এই ছিল আমাদের খ এর উত্তর। আশা করি তোমরা খ বুঝতে পেরেছ। এখন আমরা দেখব 3 নম্বর হিসাব করি। এটা আমরা খাতায় হাতে কলমে দেখি। আমরা এখন সমাধান করব 3 নম্বর। দেখো 3 নম্বরে কি রয়েছে? এই অঙ্কগুলো করার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেগুলো হচ্ছে প্রথমে আমাদের কাজ করতে হয়, প্রথমে আমাদের কিসের কাজ করতে হয়? প্রথমে কাজ করতে হয় আমাদের প্রথম ব্র্যাকেটের
তারপরে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট এবং তারপরে হচ্ছে তৃতীয় ব্র্যাকেটে কাজ করতে হয় এবং প্রথম ব্র্যাকেটের ভিতরে গুণ এবং ভাগ যোগ বিয়োগের মধ্যে প্রথমের কাজ কিসে করতে হয়, যে সবার বামে থাকে অর্থাৎ গুণ অথবা ভাগের মধ্যে যে বামে থাকে তাকে আগে করতে হয়, তারপর যোগের কাজ, সর্বশেষে হচ্ছে বিয়োগের কাজ করতে হয়। তো চলো আমরা এই নিয়মে এখানে সমাধান করি। দেখো প্রথমে আমাদের প্রথম ব্র্যাকেট কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে এইখানে আর হচ্ছে এইখানে প্রথম ব্র্যাকেট আছে এবং আর কোথাও প্রথম ব্র্যাকেট নাই, তার মানে এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে। তবে এইখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে যোগ আছে এবং বিয়োগ আছে। তাহলে যোগ আর বিয়োগ থাকলে কিসের কাজ আগে করতে হয়, যোগের কাজ। তাহলে আমরা এখন দ্বিতীয় লাইনে সেই কাজটাই করব, যোগের কাজটা করব এবং বাকি যা আছে সব একই রকম রাখবো। দেখো আমরা লিখি, তাহলে আমরা 9 আর 2 যোগ করলে কত হয়, 11। তাহলে 11 বিয়োগ 1। দেখো এখন যেহেতু দুইটি সংখ্যা আছে এই কারণে আমরা এখানে আগে ব্র্যাকেট উঠিয়ে দিব না। যখন একটা সংখ্যায় পরিণত হবে তখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমাদের যেহেতু এখন দুইটি সংখ্যা আছে তাহলে ব্র্যাকেট অবশ্যই থাকবে। আমরা পরের লাইনে যাই, দেখো এখানে শুধু প্রথম ব্র্যাকেটের কাজ আছে, তাহলে এই লাইনের কাজটা শুধু করব, বাকি যা সব একই রকম থাকবে। দেখো 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 10। দেখো এখন আর আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই প্রথম ব্র্যাকেট, কারণ দুইটা সংখ্যা মিলে একটি সংখ্যা হয়েছে, একটি সংখ্যারে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। তো আমরা বাকি ব্র্যাকেটগুলো ঠিক মতো দিয়ে দিই। দেখো আমরা দিলাম, এখন কি করব, এখন আমরা পরের ধাপ অর্থাৎ প্রথম ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটে এসেছি, দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। 24 থেকে 10 বিয়োগ করব, চলো দেখো 7 গুণ, তাহলে 24 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 14। দেখো যেহেতু দুইটি সংখ্যার থেকে আমরা একটি সংখ্যা পেলাম তাহলে এখানেও আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, এখন কোন ব্র্যাকেট থাকবে, শুধু থার্ড ব্র্যাকেট। 7 গুণন, দেখো প্রথম ব্র্যাকেটে 14 আর 6 আছে, তাইলে করলে কত হয়, 20। যেহেতু একটি সংখ্যা হয়ে গেল এই কারণে আর থার্ড ব্র্যাকেটও থাকবে না, উঠে যাবে। তাহলে এখন 20কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14 এবং শূন্য থাকলে সেই শূন্য বসিয়ে দিতে হতো, আবার 7-এর শূন্য 0। তাহলে আমাদের উত্তর আসলে কত, 140। এটাই উত্তর। আশা করি তোমরা ছোট্ট অঙ্ক সহজেই বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বর সমাধান করব। 2 নম্বর আমরা একই নিয়মে সমাধান করব। চলো শুরু করি। দেখো আমরা জানি কি প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হয় এবং প্রথম ব্র্যাকেটে গুণ অথবা ভাগ থাকলে সেটার কাজ আগে করতে হয়, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে আমরা এখানে ভাগের কাজ আগে করব। দেখো আর বাকি যা আছে সব একই রকম থাকবে, তাহলে একই রকম করি। দেখো যোগ আর ভাগের মধ্যে আমরা ভাগের কাজ আগে করব। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4। 4 দুগুণে 8। প্রথম ব্র্যাকেট রইল কারণ এখনো দুটি সংখ্যা আছে। এরপরের কি করব, পরের ধাপ, ভাগ 1+4 ভাগ দ্বিতীয় ব্র্যাকেট 1+5 ভাগ। দেখো 4 আর 1 কত হয়, 5। তাহলে এখন প্রথম ব্র্যাকেট উঠে গেল, রয়ে গেল দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট। দেখো এখন আমরা কি করব, 18 ভাগ 1+4 ভাগ দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। দ্বিতীয় ব্র্যাকেটে যোগ এবং ভাগ আছে, কিসের কাজ আগে করতে হয়, সেটা হচ্ছে ভাগের কাজ। তাইলে 1 5 আর 5 ভাগ করলে কত হয়, 1 হয় এবং দ্বিতীয় ব্র্যাকেট রইল এবং তৃতীয় ব্র্যাকেট। তারপরে 18 ভাগ
1+4 ভাগ 1 আর 1 2। আগের নিয়মই উঠে গেল একটা সংখ্যা হওয়ানে। তারপরে 18 ভাগ, এখানে কত হবে এবার, ভাগের কাজ আগে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে 1+2। তাহলে এখন কি করব, 18 ভাগ 2 আর 1 3। তাহলে এখন আমরা 3-এর নামটা কই, 3 6 18। তাইলে কত আসলো উত্তরে, 6। এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি এই নিয়ম ফলো করে করো, অবশ্যই তোমরা খুব সহজেই এগুলো খুব সহজেই করতে পারবে। এখন আমরা 3 নম্বর দেখব। আমরা 3 নম্বরে একই নিয়ম, আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব এবং প্রথম ব্র্যাকেটে দেখব কি কি চিহ্ন রয়েছে। দেখো, প্রথম ব্র্যাকেটে যোগ এবং বিয়োগ আছে, তাহলে যোগ আর বিয়োগ থাকলে আমরা প্রথমে কিসের কাজ করি, যোগের কাজ। তাহলে আমরা প্রথমে যোগের কাজ করব এই দুইটার, এবং বাকি যা আছে সব একই রকম রেখে দিব। তাহলে দেখো, ভাগ সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ 16 আর 4 যোগ করলে কত হয়, 20 বিয়োগ 5। দেখো এখন দুইটা সংখ্যা রয়েছে, এই কারণে কিন্তু প্রথম ব্র্যাকেট উঠে যায়নি, থার্ড ব্র্যাকেট। পরের লাইনে আমরা কি করব, প্রথম ব্র্যাকেটের কাজ করব আবার। তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 15। দেখো এখন কিন্তু দুটি সংখ্যার পরিবর্তে একটি সংখ্যা আসছে, তাহলে এখন আর আমাদের প্রথম ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, আমরা বাকি ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম। তাহলে আমরা তারপরে করি, দেখো এখন দ্বিতীয় ব্র্যাকেট এসে পড়েছি আমরা। দেখো 8 ভাগ 23 থেকে 15 বাদ দেব, 23 থেকে 15 বাদ দিলে কত থাকে, 8 8 থাকে, তাই না। দেখো 8, তাহলে 8। দেখো যখন একটি সংখ্যা হয়ে গেল তখন কিন্তু আমাদের দ্বিতীয় ব্র্যাকেট উঠে যাবে, থাকবে শুধু তৃতীয় ব্র্যাকেট। দেখো এখন আমাদের 3 নম্বর ব্র্যাকেটের কাজ করতে হবে, বা তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে 8 থেকে 8 ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে 111 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 110। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝেছ, না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা এখন চলে যাব 4 নম্বর প্রশ্নে। আমরা এখন দেখব 4 নম্বরে। 4 নম্বর নিচে কি রয়েছে, নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। 1 নম্বরে রয়েছে 32 যোগ 17 ভাগ না। এখন এটাকে আমরা গল্প কিভাবে লিখতে পারি, দেখো গল্পের নাম দিয়েছি কলা বিতরণ। তোমাদের গণিত শিক্ষক এক দোকান থেকে 32টি এবং আরেক দোকান থেকে 17টি কলা ক্রয় করে তোমাদের শ্রেণীর 9 জনের মাঝে ভাগ করে দিলেন। প্রত্যেকে কয়টি করে কলা পাবে এবং কয়টি কলা অবশিষ্ট থাকবে। এই হচ্ছে 1 নম্বরের গল্প লেখা। এটা তোমরা অন্যভাবেও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখন 2 নম্বর দেখব। 2 নম্বরে কি রয়েছে, গল্পের নাম। দেখো 2 নম্বরে গল্পের নাম হচ্ছে সাহেবের বাজার। তোমরা এখানে অন্য কারো নামও ব্যবহার করতে পারো। সাহেব 800 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি বাজার থেকে প্রতি কেজি 125 টাকা ধরে 5 কেজি চাল এবং প্রতি পিস 18 টাকা ধরে 6টি ডিম কিনলেন। কেনাকাটা শেষে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে। এই হচ্ছে 2 নম্বরের গল্প। তোমরা আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষা খাতায় শুধু এইখান থেকে এইটুকু লিখলেই হবে, নিচের বাড়তিটুকু তোমাদের লেখার প্রয়োজন নেই। আমরা এখন পরের অঙ্কে চলে যাব। না বুঝে থাকলে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। দেখো 1 নম্বরে রয়েছে, প্রথমে একটা অঙ্ক রয়েছে 5 নম্বরে। সেটা হচ্ছে যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত। তার মানে আমাদের একটি পেঁপের মূল্য বের করতে হবে। এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি লিখতে হবে, সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদের এখানে যার মানটা দেওয়া থাকবে
তাকে আগে লিখে নিব। দেখো কার মান দেওয়া আছে একটি কলার মূল্য, তাহলে আমরা লিখেছি যে একটি কলার মূল্য 8 টাকা। তারপর সে কতগুলো কলা কিনেছে, দেখো এই যেখানে দেওয়া রয়েছে 12টি কলা কিনেছে। তাহলে সুতরাং 12টি কলার মূল্য 8 গুণন 12 টাকা সমান সমান 96 টাকা। আশা করি এটুকু বুঝেছ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই লাইনটা লিখবো। দেখো যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে মানে যোগ আকারে আছে মিলিয়ে 616 টাকা। এখন লিখেছি, এখন 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে হচ্ছে 616 টাকা। তাহলে এই মোট টাকায় থেকে আমরা কতগুলো কলা কিনেছি, 96 টাকার কলা কিনেছি এবং কতগুলো, সেগুলো হচ্ছে 12টি। সুতরাং 12টি কলার মূল্য 96 টাকা। তাহলে আমরা এই মোট টাকায় থেকে 12টি কলার মূল্য বাদ দিয়ে দিব। বাদ দেওয়া মানে বিয়োগ করা। তাহলে বাদ দিয়ে দিলে কি থাকবে, শুধুমাত্র এই 8টি পেঁপের মূল্য থাকবে। থাকবে শুধু 8টি পেঁপের মূল্য 520 টাকা। তাহলে আমরা কয়টা পেঁপের মূল্য পাইছি, 8টি। আমাদের বের করতে বলছে কয়টাই, একটা পেঁপের মূল্য। তাহলে এখন আমরা কি লিখবো, এখন আমরা আগের মতো লিখবো যে সুতরাং একটি পেঁপের মূল্য, এখানে সুতরাং দিবা, সুতরাং একটি পেঁপের মূল্য, এই মোট পেঁপে থেকে যেহেতু একটি পেঁপের মূল্য কম, তার কারণে আমরা এখানে ভাগ দিব, 520 ভাগ 8, যেহেতু 8টি পেঁপে সমান সমান 65 টাকা। তাহলে তোমরা উত্তরে কি লিখবে, যে উত্তর একটি পেঁপের মূল্য 65 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝেছো। আমরা এখন পরের অঙ্ক দেখব। দেখো পরের অঙ্কটা একই রকম, ওইটা বুঝলে তোমরা এটাও আগে সহজেই বুঝতে পারবে। কেউ না বুঝে থাকলে এটা আবার দেখো, অবশ্যই বুঝবে। তাহলে দেখো এখানে কিসের দাম দেওয়া রয়েছে, একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে আমরা বলছি এখানে যার দাম দেওয়া থাকবে আমরা তার নাম দামটা আগে বের করে নেব, যে কতগুলো কিনলো। তাহলে দেখো, তাহলে এই যে সমাধানে কি লিখছি, যে একটি ছাগলের মূল্য কত টাকা, সমান সমান 17,600 টাকা। তাহলে এই ছাগল কতগুলো কিনছে, দেখো যে 8টি ছাগল কিনছে। তাহলে আমরা লিখেছি যে 8টি ছাগলের মূল্য, তাহলে 17,600 গুণন 8, যেহেতু একটার দাম এটা হলে 8টির দাম অবশ্যই বেশি হবে, যার কারণে আমরা এখানে গুণ দিয়েছি, যে 17,600 গুণন 8। তাহলে গুণ করলে কত হয়, দেখো 1,40,800 টাকা। তোমরা পাশে রাফ করে দেখে দেবে। রাফ করলে দেখো, আশা করি বুঝো, 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 6 48, 48 8, হাতে আছে 4। তোমরা এভাবে পাশে রাফ করে নেবে। আমরা এখন পরের ধাপে কি লিখবো, দেখো আগের মতোই পরের ধাপে দুটোর একত্রে দামটা লিখবো। দেখো পরের ধাপে লিখেছি 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে 6,25,800 টাকা। আমরা কিসের দাম বের করেছি, এখানে দেখো 8টি ছাগলের মূল্য বের করেছি এত। এখন লিখলাম যে 8টি ছাগলের মূল্য, তাহলে 1,40,800। আমরা কি করব, মোট মূল্য থেকে 8টা ছাগলের মূল্য বাদ দিয়ে দিব। তো মোট মূল্য থেকে যদি আমরা 8টা ছাগলের মূল্য দাম বাদ দিই, তাহলে কি থাকবে, শুধু থাকবে 5টি গরুর মূল্য। তাহলে শুধু 5টি গরুর মূল্য কত, 5,85,000 টাকা। 5,85,000 টাকা শুধু হচ্ছে 5টি গরুর মূল্য। তাহলে আমাদের প্রশ্নে কয়টি গরুর কথা বলছে, আমাদের প্রশ্নে বলছে একটি গরুর মূল্য কত। তাহলে আমরা এখন কি লিখবো, আগেরটার মতো, যে সুতরাং একটি গরুর মূল্য কি লিখবো, এখানে সুতরাং দিয়ে একটি গরুর মূল্য, মোট 5টার দাম ছিল এত, তাহলে একটির দাম অবশ্যই কম হবে, যার কারণে 5,85,000 ভাগ 5, ভাগ করলে কত হয়, 11,000, কত 1,17,000, 1,17,000 টাকা। তোমরা নিচে উত্তর লিখে দিবে, যে সুতরাং একটি গরুর মূল্য 1,17,000 টাকা। আশা করি তোমরা বুঝেছো। তারপর একটা ওভারভিউ দিয়ে দেই। দেখো প্রথমে হচ্ছে তোমরা যার দাম দেওয়া থাকবে সেখান থেকে কতগুলো ক্রয় করেছে সেটা দাম আগে বের করবে। যেহেতু এখানে ছাগলের দাম দেওয়া রয়েছে এবং ছাগল কিনেছে 8টা, তাহলে প্রথমে আমরা 8টার দাম বের করেছি। তারপর মোট টাকায় থেকে প্রথমে বেরকৃত দামটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে তারপর
শেষে কি করতে হবে, আবার আরেক স্টেপে ভাগ করতে হবে যে একটির মূল্য কত, 5টির মূল্য এত হলে একটির মূল্য কত, তাহলে সেক্ষেত্রে ভাগ করে উত্তরগুলো বের করতে হবে। আশা করি তোমরা পারবে। না বুঝলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে। আমরা এখন 7 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 7 নম্বরে কি রয়েছে যে কিয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। তাহলে কিয়া আর মারুফের মাসিক পারিবারিক খরচ হচ্ছে একত্রে 70,500 টাকা। তাহলে কিয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তাহলে কার বেশি? কিয়া অপেক্ষা মারুফের। তার মানে মারুফের খরচ 5,600 টাকা বেশি। কিয়া ও মারুফ প্রত্যেকের মাসিক খরচ কত? এই অঙ্কটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা একে একে দেখে নিচ্ছি কিভাবে করব। দেখো কিয়া ও মারুফের একত্রে খরচ কত টাকা? 70,500 টাকা। তাহলে মারুফের খরচ বেশি। দেখো আমরা এখান থেকে বুঝতেছি কিয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ এত টাকা বেশি। তার মানে কার বেশি? মারুফের বেশি। এটাই লিখেছি। দেখো যে মারুফের বেশি খরচ 5,600 টাকা। তাহলে এখন কি করব? একত্র খরচ থেকে বেশি অংশটি বাদ দিলে দুইজনেরই সমান অংশ পাওয়া যাবে। তো দেখো এখানে আছে মোট টাকা। এই মোট টাকায় থেকে আমরা যদি মারুফ যে কয় টাকা বেশি খরচ করে সেটা বাদ দিয়ে দেই, তাহলে কি থাকবে? যে কয় টাকা বাকি থাকবে সেই টাকাই তো হচ্ছে ওরা দুইজনে অর্ধেক অর্ধেক। তাহলে আমরা সেখানে সেই কাজটাই করব। দেখো তাইলে আমরা কি করব? কেয়ার খরচ প্রথমে আমরা কেয়ারটা বের করব। যেহেতু মারুফের বেশি, কারণ অর্ধেক পরে বাই করে আগে কেয়ারটা দেখি কত আছে। কেয়ার মাসিক খরচ এই যে মোট এত টাকা, মোট এত টাকায় থেকে মারুফ কিন্তু 5,600 টাকা বেশি খরচ করে। তার কারণে কি করলাম? আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিয়ে এখন যা থাকবে এই মোট টাকায় থেকে বেশি খরচকৃত টাকা বাদ দিচ্ছে। তাহলে এখন সমান সমান করার জন্য কি হবে? 2 দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ দিলাম মানে কেন? যাতে এই যে কয় টাকা বাদ দেওয়ার পর থাকবে সেই কয় টাকা অর্ধেক অর্ধেক দুইজনের সমান সমান। আশা করি তোমরা বুঝছো। এই কারণে আমরা এখানে 2 দিয়ে ভাগ দিয়েছি। আমরা পরের ধাপে দেখি এখানে বিয়োগ করলে কত হবে? 64,900 টাকা ভাগ 2, যেহেতু দুইজন মানুষ। তাহলে দুইজনের মোট খরচ কত করে হইলো? 32,450 টাকা। এই কয় টাকা হচ্ছে তাদের সমান সমান অর্ধেক অর্ধেক খরচ করে। তাহলে দেখো মারুফের খরচ কিন্তু বেশি ছিল কয় টাকা? 5,600 টাকা। তাহলে আমরা এখন লিখছি যে মারুফের মাসিক খরচ। তাহলে মারুফের মাসিক খরচ এই টাকা হচ্ছে দুইজনের সমান হয়, কিন্তু যেহেতু তার বেশি তার কারণে এখানে আবার যোগ করতে হবে। যোগ 5,600 টাকা। যোগ করলে কত হবে? 38,050 টাকা। দেখো তাহলে উত্তর কি হবে? যে কেয়ার মাসিক খরচ 32,450 টাকা এবং মারুফের মাসিক খরচ 38,050 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারটা যেহেতু মোট টাকায় থেকে একজনের টাকা বেশি, সেই কারণে আমরা সেটাকে বাদ দিয়ে দুজনের জন্য সমান করে নিলাম। সমান করে নিয়ে শেষে আবার আমরা যেহেতু তার বেশিটাকে যোগ করে দিলাম। আশা করি এভাবে তোমরাও করতে পারবে। আমরা এখন দেখবো 8 নম্বরে চলে যাব। দেখো রনি এবং বাসিরের কাছে একত্রে 7,780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে কার কম আছে? দেখো রনি অপেক্ষা বসিরের কাছে 64টি লিচু কম আছে। তার মানে কার কাছে কম আছে? বাসিরের কাছে কম আছে লিচু। এই রনির কাছে যা আছে তার থেকে বসিরের কম আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে রনি এবং বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে। দেখো অঙ্ক আমরা কিভাবে করব? আগের মতোই। ওকে দেখো রনি ও বাসিরের একত্রে লিচু আছে কতগুলো? 780টি। তাহলে রনি অপেক্ষা বাসিরের কম আছে কয়টি? 64টি। রনি অপেক্ষা কার কম আছে? বাসিরের কম আছে লিচু। বাসিরের কম আছে। তাহলে বাসিরের কাছে লিচু আছে। যেহেতু বাসিরের কাছে লিচু কম আছে, তাহলে কমটা কি হবে? মোট লিচুর থেকে বাদ দিয়ে দিব কম। আচ্ছা, বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করব। আগের অঙ্কের মতোই আমরা যার কাছে কম আছে, যেহেতু কম আছে এই কারণে আমরা ওর থেকে ওই কমগুলো আগে বাদ দিব।
বাদ দিলে তারপর যা থাকবে সেগুলো হচ্ছে দুইজনেরই সমান সমান থাকবে। এই কারণে হচ্ছে 2 দিয়ে আবার ভাগ দিতে হয়। আমরা এখন হিসাবটা করি। দেখো 716 বাদ দিলে 716 থাকে, তার মানে 716টি লিচুর দুইজনের সমান সমানের আছে। মোট যোগ করলে এত হবে এবং ওকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 358টি লিচু। তাহলে দেখো এখন রনির কাছে লিচু আছে। দেখো কার কম ছিল? বসিরের কম আসা, বাসিরের কম ছিল, রনির কিন্তু বেশি ছিল। তাহলে রনির লিচু আছে, তাহলে 358 যোগ 64, যেহেতু বাসিরের চেয়ে রনির 64 লিচু বেশি আছে। বুঝছো? আমরা একটু উল্টা ভাবে করছি যে কার কম আছে বা কার বেশি আছে। তো বসিরের কম আছে, তার মানে কি রনির লিচু বেশি আছে। ঠিক সেইভাবে আমরা সমাধান করছি। তো একজনের কম থাকা মানে কি আরেকজনের বেশি থাকা। তাহলে যেহেতু রনির বসিরের কম আছে মানে রনির বেশি হয়, তাই না? দেখো রনির কাছে আছে 358 যোগ 64, তাহলে কত হয় যোগ করলে? 422টি। তাহলে উত্তর রনির কাছে 422টি এবং বাসিরের কাছে 358টি লিচু আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই ভিডিওটা কয়েকবার দেখবে। আমরা এখন চলে যাব 9 নম্বরে। দেখো 9 নম্বরে কি বলছে? সাইব সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো যার দাম দেওয়া থাকে আমরা তাকে আগে দাম টাকায় বের করে নেব। দেখো তেলের দাম কিন্তু দেওয়া আছে, এত টাকার তেল, এত টাকার 667 টাকার মশলা, কিন্তু একমাত্র চালের দামই দেখো কোনো টাকায় দেওয়া নাই। কিসে দেওয়া রয়েছে? কেজিতে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এটাকেও আগে টাকায় নেওয়া লাগবে, টাকায় কনভার্ট করে তারপরে হচ্ছে আমরা সবগুলো যোগ করব। দেখো তাহলে কি করলাম? প্রথমেই 1 কেজি চালের মূল্য কত? 72 টাকা। তাহলে সুতরাং কত কেজি কিনছে চাল? 25 কেজি। তো 25 কেজি চালের মূল্য 1800 টাকা। দেখো তো সবগুলো টাকায়, চাল, তেল এবং মশলা সবগুলো টাকায় আসলো হিসাব। এখন আমরা এটাই করব। দেখো যে সাইব সাহেব চাল কিনলেন 1800 টাকার। সরিষ তোমরা এত কিছু না লিখে শুধু এই যে এইটুকু লিখলেই হবে। চাল কিনলেন এত টাকার, সরিষার তেল কিনলেন 350 টাকার, মশলা কিনলেন 668 টাকা। তোমরা এটা সিরিয়াল সই করে লিখবে। তাহলে মোট খরচ করলেন কত? 2818 টাকা। যেহেতু মোট খরচ, মোট মানে যোগ, তাহলে সবগুলা খরচ আমরা যোগ করেছি। তাহলে সুতরাং দোকানদার ফেরত দিবেন। তাহলে দোকানদারকে আমি দিয়েছিলাম কত? 3000 টাকা। আমি মোট বাজার করলাম কত টাকা? 2818 টাকা। তাহলে বাকি থাকে কয় টাকা? 182 টাকা। তাহলে উত্তর 182 টাকা। দোকানদার আমাদেরকে দিবে 182 টাকা। মানে হচ্ছে আমি যা যা কিনেছি সবগুলো আগে যোগ করব, যোগ করে তারপর দোকানদারকে টাকা দিলে কয় টাকা বাকি থাকে, যা কিনেছি সেগুলো বাদ দিলেই সেই টাকায় থেকে যা থাকবে সেই টাকায় দোকানদার আমাকে ফেরত দিবে। আশা করি তোমরা বুঝছো। আমরা এখন 10 নম্বরে চলে যাব। দেখো 10 নম্বরে কি রয়েছে? একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায়, একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার, 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানদার 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? দেখো ওই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, এটাও আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? আমাদের প্রথমে যা যা কিনেছে সবগুলা টাকা বের করবো। দেখো একটির দাম 48 টাকা, তাহলে সে কতগুলো কিনেছে? 4টা আনারস কিনছে। তাহলে আমরা 4টার দাম বের করতে হবে। তো আসো দেখো আমরা কিভাবে করবো এটা। দেখো তাহলে প্রথমে আমরা কি লিখবো? যে একটি আনারসের দাম 48 টাকা। সুতরাং 4টি আনারসের দাম 48 গুণন 4, তাহলে কত হয়? সমান সমান 92 টাকা। একটির দাম 48 টাকা হলে 4টির দাম অবশ্যই বেশি হবে, তার কারণে আমরা গুণ করেছি। একই রকম ভাবে আমরা এখন বাকিগুলো বের করব। দেখো বাকিগুলো হচ্ছে একটি আনারের দাম 95 টাকা হলে
দুইটি আনারের দাম কত? 95 গুণন 2 সমান সমান 190 টাকা। সুতরাং একটি আবার আবার একটি আতা ফলের দাম 75 টাকা হলে 5টি আতা ফলের দাম 75 গুণন 5 সমান সমান 375 টাকা। তাহলে দেখো আমরা যা যা কিনলাম, যতগুলো করে কিনছি সবগুলা প্রথমে টাকায় বের করে নিলাম, যে আমরা একটার দাম এত হলে দুইটা আনার কিনছি, তার মানে দুইটার দাম 190 টাকা। এখন কি করব? যা যা কিনেছি সবগুলার যোগ করব। তাহলে মোট খরচ কত? সোনিয়ার মোট খরচ 192 যোগ 190 যোগ 375 টাকা। তাহলে মোট কত হয়? 757 টাকা। এখন কি করব? তারপরে সোনিয়া দোকানিকে দিল কত টাকা? 1000 টাকা। তাহলে সে ফেরত পাবে 1000 বিয়োগ যা খরচ করেছে সেই টাকা, 757 টাকা। তাহলে কত থাকে? 243 টাকা। উত্তর সোনিয়া 243 টাকা ফেরত পাবে। আশা করি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত। আমরা এখন 11 নম্বরে চলে যাব। দেখো 11 নম্বরে কি রয়েছে? 11 নম্বরে বলছে ফাতিহা, সুলতান এবং আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। তার মানে একবার উঠলে দিতে হয় কত? প্রতিবার মানে কি? প্রতিবার মানে একবার। তাহলে একবার উঠলে দিতে হয় 15 টাকা করে। তাহলে নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আফরিন একবার উঠলো। বাবা কাউন্টারে 500 টাকা দিল, তিনি কত টাকা ফেরত পাবেন? এই হিসাবটা আমরা কিভাবে করব? দেখো, ফাতিহা নাগরদোলায় চললো 5 বার, সুলতান নাগরদোলায় চললো 7 বার, আফরিন নাগরদোলায় চললো একবার। তারা একত্রে মোট কতবার উঠলো তাহলে? দেখো, মোট 13 বার। তারা মোট কয়বার উঠছে? 13 বার। প্রতিবার উঠলে কয় টাকা খরচ লাগে? এই যে এখানে দেওয়া, প্রতিবার উঠলে খরচ লাগে 15 টাকা। তাইলে যেহেতু মোট উঠছে কয়বার? 13 বার। তাহলে আমরা এখন খুব সহজে বের করতে পারবো। দেখো, নাগরদোলায় একবার চড়ার খরচ 15 টাকা। তারা মোট কতবার উঠলো? 13 বার। তাহলে নাগরদোলায় 13 বার উঠার খরচ 15 গুণন 13 সমান সমান 195 টাকা। দেখছো কত সহজে বের হয়ে গেল। তাহলে এখন বাবা কাউন্টারে দিল 500 টাকা, তিনি ফেরত পাবেন মোট টাকা থেকে খরচকৃত টাকা। তার মানে দোলনায় চড়েছিল, মোট টাকা হচ্ছে 195 টাকা। বিয়োগ করলে কত হয়? 305 টাকা। তাহলে উত্তর 305 টাকা তার বাবা ফেরত পাবে। আশা করি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমরা এখন দেখব 12 নম্বর। দেখো 12 নম্বরে কি রয়েছে? মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স এবং পুত্রের বয়স যোগ করলে কত হয়? 45 বছর। এখানে বলছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে কি? মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে পুত্রের বয়স 4, তাকে 4 দিয়ে গুণ করতে হবে। যেমন পুত্রের বয়স যদি 10 হয়, 10, তাহলে মায়ের বয়স পাওয়ার জন্য কিভাবে করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 40, তাই না? তাহলে 40 কিসের বয়স হলো? তার মায়ের বয়স। ঠিক সেই রকম করে আমাদের এখানে বলছে যে তাদের প্রত্যেকের বয়স কত। তার মানে আলাদা আলাদা করে আমাদের বয়স বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। দেখো, এটা বোঝার জন্য খুব সহজেই যে পুত্রের বয়স দেখো, মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এটা যদি পুত্রের বয়স হয়, এইটুকু হচ্ছে পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়সে কত দিয়ে গুণ করতে হবে? ঠিক এতখানি, তো আরো 4টা বক্স দিয়ে গুণ করতে হবে। দেখো যে এতখানি 4টা বক্স। তাহলে গুণ করলে আমরা কত পাবো? মায়ের বয়স পাবো। এই যে মায়ের বয়স মোট 45 বছর। তাহলে আশা করি হয়েছে। এখন আমরা দেখো কিভাবে করি অঙ্কটা। দেখো, পুত্রের বয়সের 1 গুণ। দেখো, পুত্রের বয়সের তো 1 গুণই হবে। যেহেতু পুত্রের বয়স মনে করো 10 বছর, তাহলে পুত্রের বয়সের কয় গুণ? 1 গুণ। এখন মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? এই যে 4 গুণ এখানে বলছে, দেখো 4 গুণ। তাহলে সুতরাং মা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
মা ও পুত্রের বয়সের সমষ্টি 4 যোগ 1 সমান সমান 5 গুণ। এই লাইনটাকে তোমরা এখানে দাগ দিয়ে তারপরে হচ্ছে নিচে লিখে দিলেও হয়তো, শুধু এই লাইনটা লিখলেই হবে যে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ? 5 গুণ। দেখো এখানে এই যে 1 2 3 4 5, তাহলে মোট 5 গুণ না, দেখো এটা হচ্ছে পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, এবং মায়ের বয়স পুত্রের বয়সের, এই যে পুত্রের বয়সের 4 গুণ, এই যে 4টা বক্স 4 গুণ। তাহলে মোট কয় গুণ হলো? 1 2 3 4 5, মোট 5 গুণ হলো। তাহলে আশা করি বুঝছো। তাহলে প্রশ্ন মতে 5 গুণ সমান সমান 45 বছর। তাহলে এই যে প্রশ্ন মতে এই যে 5 গুণ, কলমটা চেঞ্জ করে নিচ্ছি আমি তোমাদের বোঝানোর জন্য, দেখো হ্যাঁ কালো দেই, দেখো তাহলে এই যে 5 গুণ, এই যে এখানে যে 5টা গুণ আছে, এই 5 গুণ সমান সমান এই যে 45 না, দেখো তাহলে 5 গুণ সমান 45, তাহলে এটাই আমরা এখানে লিখেছি। প্রশ্ন মতে 5 গুণ সমান 45 বছর। সুতরাং পুত্রের বয়স কত? সুতরাং পুত্রের বয়স তাহলে মোট 45 ভাগ 5, যেহেতু দুইটা সমান সমান 5 গুণ সমান 45, তাহলে পুত্রের বয়স 45 ভাগ 5 সমান সমান কয় বছর? 9 বছর। তাহলে দেখো 9 বছর, তাহলে আমরা পুত্রের বয়স পেলাম, আমাদের লাগবে কিসের বয়স? মায়ের বয়স। মায়ের বয়স আবার পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। তার মানে পুত্রের বয়সকে আমাদের মায়ের বয়স বের করতে হলে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে পুত্রের বয়স গুণন 4 বছর সমান সমান কত? 36 বছর। তাহলে সুতরাং মায়ের বয়স 36 বছর এবং পুত্রের বয়স 9 বছর। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা অঙ্কটা আবার দেখবে। আমরা এখন দেখব 13 নম্বর অঙ্ক কি রয়েছে। দেখো একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করে। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? 5 দিনে আয় করেন কয় টাকা? 5 দিনে আয় করেন হচ্ছে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে কত টাকা আয় করেন? তার মানে কি 1 সপ্তাহ কত? 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 3 সপ্তাহ মানে 21 দিন। তাহলে আমাদের 21 দিনে কত টাকা আয় করেন সেটা আমাদের বের করতে বলছে। 3 সপ্তাহ মানে 21 দিন, যে তিনি আমাদেরকে বলছে 21 দিনে তিনি কয় টাকা আয় করেন। আমাদের এখানে 5 দিনের আয় দিয়ে দিছে, তাহলে আমরা 5 দিনের আয় থেকে প্রথমে আমরা 1 দিনের আয় বের করে নেই, তারপরে আমাদের 21 দিন বলুক, 20 দিন বলুক, 100 দিন বলুক বা 1000 দিন বলুক, শুধু আমরা ওই 1 দিনের টাকার সাথে গুণ দিব, তাহলে বের হয়ে যাবে। তাহলে আমরা এখন ওই কাজটাই করব। দেখো যে শ্রমিকটি 5 দিন আয় করেন 3125 টাকা, সুতরাং শ্রমিকটি 1 দিন আয় করেন, 1 দিন অবশ্যই কম করবে, তার কারণে 5 দিয়ে ভাগ। 5 দিনে যেহেতু তো করে, তাহলে 1 দিনে বের করতে হলে আমাদের বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কত টাকা হবে? 625 টাকা। এখন আমাদের 21 দিক আর 20 দিক অথবা 50 দিক কোনো সমস্যা নেই, কারণ আমরা 1 দিনের আয় জানি। তাহলে আমরা বলছে কয় দিনে? 21 দিনে বের করতে হবে। তো শ্রমিকটি 21 দিনে আয় করেন 625 গুণন 21, তাহলে কত হলো? 13,125 টাকা। উত্তর 13,125 টাকা। আশা করি তোমরা বের করতে পারবে। যদি এই অঙ্ক 3 সপ্তাহের পরিবর্তে 5 সপ্তাহ দিল, অথবা যদি দেয় এখানে যে 100 দিনে কয় টাকা আয় করবে, আশা করি করতে পারবে। এইরকম করে প্রথমে 1 দিনেরটা বের করব, তারপরে যে কয়দিন বলবে সেই কয়দিনের হিসাব করলেই হবে আমাদের। আমরা এখন 14 নম্বরে চলে যাব। দেখো 14 নম্বরে কি বলছে? শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। কয়টি খাতা কিনছে? 72 টাকা দিয়ে 3টি খাতা। 12টি খাতা কিনতে তার কয় টাকা লাগবে? দেখো এর আগের অঙ্ক যারা বুঝেছে তারা সবাই কিন্তু এই অঙ্কটাও বুঝবে, কারণ আমরা প্রথমে কি করব? একটা খাতার দাম বের করব, তারপরে বলছে 12টি খাতার দাম কত, তারপর আমরা শুধু একটা খাতার দামকে 12 দিয়ে গুণ করব। 20টি খাতা বললে 20 দিয়ে গুণ করতাম। চলো আমরা দেখি এটা কিভাবে করব। দেখো একটি খাতার মূল্য, এখানে কি বলছে? 3টি খাতার মূল্য 72 টাকা, তাহলে সুতরাং একটি খাতার মূল্য কত হবে? একটি খাতার মূল্য 72 ভাগ 3 টাকা। ও একটির দাম অবশ্যই কম হবে, যার কারণে ভাগ করছি। তাহলে কত হয়? 24 টাকা।
তাহলে আমরা একটি খাতার দাম পেয়ে গেলাম। এখন আমাদের 12টার বের করতে হবে। তাহলে কিভাবে করবো? তাহলে সুতরাং 12টি খাতার মূল্য 24 গুণন 12 টাকা সমান সমান 288 টাকা। এখানে গুণনের ক্ষেত্রে 12 আগে 24 পরে দিলেও কোনো সমস্যা নাই, কারণ গুণনে আগে পরে কোনো সমস্যা হয় না। তো কত হবে? 288 টাকা। ওকে, আশা করি বুঝছি। এখন আমরা দেখব 15 নম্বর। দেখো 15 নম্বর কি বলছে? 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করতে পারে। 16 জন শ্রমিক মিলা 7 দিনে একটা দেওয়াল তৈরি করে। আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে যে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন সময় লাগবে? তাহলে এটা আমরা কিভাবে করব? আগের মতোই প্রথমে আমরা একজন শ্রমিক নির্মাণ করলে কতদিন সময় লাগে সেটা বের করব। তারপর সে 14 দিন 4 জন বলুক 5 জন বলুক, তারটা আমরা খুব সহজেই বের করব। ওকে, দেখো তাহলে কিভাবে করব। এই যে খ নম্বর, 16 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করতে সময় লাগে 7 দিন। তাহলে সুতরাং একজন শ্রমিকের দেয়ালটি নির্মাণ করতে লাগে কতদিন? 7 গুণন 16। দেখো 16 জনে যদি 7 দিন লাগে, তাহলে একজন শ্রমিকের তো আরো এরকম 7 করে লাগবে, আরো বেশি দিন লাগবে, যার কারণে আমরা এখানেও গুণ করব। তাহলে কিভাবে গুণ করছি? 7 গুণন 16 কত হয়? 112 দিন। তার মানে 112 দিন হচ্ছে একজন শ্রমিকের লাগবে। তাহলে আমাদের প্রশ্নে বের করতে বলছে কয়জনের? দেখো 4 জন শ্রমিকের। তাহলে এটা আমরা খুব সহজেই পারলাম। তাহলে সুতরাং 4 জন শ্রমিকের দেয়ালটি নির্মাণ করতে লাগবে। দেখো একজন শ্রমিকের যদি এত দিন লাগে 112 দিন, তাহলে 4 জন শ্রমিক ওটা আরো তাড়াতাড়ি বানাবে না? তার কারণে কিছু কম দিন লাগবে। 4 জনের মাঝে ভাগ হয়ে যাব দিনগুলা। তাহলে কি হবে? মোট দিনকে আমরা এবার কি করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে কতদিন লাগবে? 28 দিন। এগুলো তোমাদের বুঝতে হবে যে একজন শ্রমিকের এতদিন লাগলে 4 জন শ্রমিকের অবশ্যই আরো কম লাগবে। কম লাগবে কারণ আমি ভাগ হলো। যদি আমাকে বেশি লাগতো তাহলে আমি গুণ করতাম। ঠিক আছে? তাহলে 4 জন শ্রমিকের দেওয়ালটি নির্মাণ করতে লাগে 112 ভাগ 4 সমান সমান 28 দিন। তোমরা যদি এগুলো না বুঝো তাহলে কিন্তু অবশ্যই অঙ্কে করতে গিয়ে সমস্যায় পড়বে। কোথায় বাড়তেছে কোথায় কমতেছে একটু তোমাদের মাথা খাটিয়ে দেখবে। আমরা এখন 2 নম্বর সমাধান করব। দেখো 15 খত কি দেওয়া রয়েছে? দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে কতগুলো শ্রমিক লাগবে? তাহলে 16 জন শ্রমিক 7 দিনে নির্মাণ করতে পারে। এখন আমাদের বলছে যে 2 দিনে নির্মাণ করতে আমাদের কতজন শ্রমিক লাগবে? এটা আমরা কিভাবে করব? দেখো প্রথমে কি দেওয়া রয়েছে যে এক দিনে দেওয়ালটি নির্মাণ করতে সময় লাগে 7 দিনে দেওয়ালটি নির্মাণ করতে লাগে 16 জন শ্রমিক। তাহলে সুতরাং একদিনে দেওয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগবে। তাহলে একজন করতে অবশ্যই বেশি দিন লাগবে। কত দিন লাগবে একদিনের? 16 গুণন 7 সমান সমান 112 দিন। একজন শ্রমিক যদি এই কাজটা করে তাহলে লাগবে হচ্ছে 12 দিন। আমাদের বলছে যে একদিনে নির্মাণ করতে শ্রমিক লাগবে হচ্ছে 112 দিন। তাহলে 2 দিনে দেওয়ালটি নির্মাণ করতে কতজন লাগবে? 2 দিনে নির্মাণ করতে দেখো, তাহলে 2 দিনে দেওয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগবে। একদিনে যদি করতে চাই তাহলে আমার লোক বেশি খাটানো লাগবে। কোনো একটা বিল্ডিং আমি খুব তাড়াতাড়ি বানাইতে চাই, তাহলে আমার বেশি শ্রমিক লাগবে। এখন 2 দিনে নির্মাণ করব, তাহলে 2 দিন করলে তার একটু কম শ্রমিক লাগবে। তাহলে 2 দিনে দেওয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগবে কত? 112 ভাগ 2 জন শ্রমিক। তাহলে কয়জন? 56 জন। তাহলে অতিরিক্ত আমাদের কতজন শ্রমিক লাগবে? তাহলে দেখো একদিনে যদি বানাইতাম তাহলে লাগতো হচ্ছে 112 জন শ্রমিক। 2 দিনে যেহেতু বানাবো তাহলে শ্রমিক লাগবে 56 জন শ্রমিক। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 56 বিয়োগ 16 সমান সমান 40 জন। তাহলে উত্তর কত হলো? 40 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা না বুঝলে অবশ্যই এই ভিডিওগুলো আবার দেখবে। সর্বশেষে কথা হচ্ছে, তোমরা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।